আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে কন্টেন্টটি তৈরি করছি এবং যে বিষয়গুলো বলছি, অন্তঃস্থল থেকে আমি প্রাণান্ত চেষ্টা করেছি যে এই বিষয়ে কোনো কথা না বলার জন্য। কিন্তু বিষয়টি এতটা ওপেন সিক্রেট হয়ে গেছে এবং দেশের সকল পত্র-পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে। বাংলাদেশ পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে। কাজেই নাগরিক হিসেবে এই বিষয়ে এখন কথা না বলে কোনো উপায় নেই। অথচ বিষয়টি এতটা সেনসিটিভ এবং আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি এবং এই মুহূর্তে সরকারের যে বিপদ-আপদ, বালা-মুসিবত রয়েছে, এগুলোর উপর রীতিমতো একটি গজব। আমরা যদি সচেতন না হই এবং সরকার যদি কঠোর না হয়, তাহলে এই যে এখন একটা দুর্বল সরকার, এখন একটি গান্ধীবাদী সরকার, এখন বলতে গেলে কেউ বলছে যে এটা প্রো আমেরিকান একটি সরকার। আমেরিকান ডিপ স্টেটের একটা এক্সটেন্ডেড ভার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেন্ডেড ভার্সন সরকার। যেখানে ইউনূস জমানার মতো সবকিছু চলছে, মব চলছে, দুর্নীতি চলছে, অনিয়ম চলছে, সরকারের কোনো একটা জায়গাতে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই বিষয়গুলো গত ২ মাসে দেখতে পাইনি। ঠিক এই অবস্থাতে বাংলাদেশে ভয়ঙ্কর জঙ্গি হামলা হতে পারে এবং যে সকল খুব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা, এই সমস্ত এলাকাতে জঙ্গিরা হামলা চালাতে পারে। এই ব্যাপারে পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে যা বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। আমাদের দেশে বহুবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে সাবেক সরকার মানে শেখ হাসিনার সরকার যেভাবে তৎপর ছিল জঙ্গি দমনে, আবার একইভাবে এই জঙ্গি নিয়ে বহু নাটক করেছে। অনেক নিরপরাধ মানুষকে জঙ্গি তকমা দিয়ে তারা গ্রেপ্তার করেছে এবং জামাত সহ অন্যান্য ইসলামী সংগঠন নিরপরাধ লোকদেরকে কেবলই মাত্র রাজনৈতিক কারণে জঙ্গি তকমা দিয়ে জুলুম নির্যাতন করেছে। এটা যেমন সত্য, তার সঙ্গে সঙ্গে সেই সরকারের সফলতা ছিল যে তারা একেবারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সত্যিকার অর্থে বহু সংখ্যক জঙ্গিকে তারা গ্রেপ্তার করেছিল এবং শেখ হাসিনার জমানায় মোটামুটি জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু জেলখানাগুলো জঙ্গিতে ভরপুর ছিল। শেখ হাসিনার পতনের পর যেভাবে জেলের দরজা খুলে যায়, সব মানুষ যেভাবে জেল থেকে বের হয়ে আসে, তার মধ্যে জঙ্গিরাও বের হয়ে আসে। আর যারা বের হয়ে এসছে তারা এই বর্তমান জমানাটিকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাটিকে একটি যাকে বলা হয় উর্বর, জঙ্গিবাদের একটা উর্বর ভূমি এবং এটি একটি বসন্তকাল হিসেবে তারা গ্রহণ করেছে। এই বিষয় নিয়ে ইন ডিটেলস বলবো, তার আগে জঙ্গিবাদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমাদের দেশের বহু মানুষ একটা সময় প্যালেস্টাইনে তারা গিয়েছিল যুদ্ধ করার জন্য ৮০-র দশকে এরশাদ জমানাতে, এবং তখন সরকার প্রমোট করত ফিলিস্তিনি ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে সেই ইয়াসির আরাফাতের যে পিএলও, সেই পিএলওতে যোগদান করার জন্য বাংলাদেশের বহু যুবক সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা কর্মচারী তারা গিয়েছেন। এরা অনেকে নিহত হয়েছেন এবং অনেকে সামরিক ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এগুলো একটা। আরেকটি গ্রুপ হলো আমাদের বাংলাদেশের একটা বিরাট সংখ্যক লোক আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারপরে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। মানে সবসময় তারা তালেবানদের পক্ষে, আইএসের পক্ষে, আইএসের আগে আল কায়দার পক্ষে ওখানে তারা যুদ্ধ করেছে এবং এটার একটা বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে। এবং আপনারা জানেন যে যুদ্ধ এমন একটা রোগ, কোনো একটা মানুষ যখন যুদ্ধ করতে অভ্যস্ত হয়ে যায় তখন তার জীবন মরণ আর কোনো চিন্তা থাকে না এবং তার শুধু বারবার যুদ্ধ করতে ইচ্ছা করে। কসাই যেভাবে মানুষ কাটে, সেইভাবে যারা সন্ত্রাসী, যারা যুদ্ধবাজ, যারা মানুষ হত্যাকারী, তাদের কাছে এই কাজগুলো অনেকটা ভাত মাছের মতো মনে হয়। এই যে র্যাবের যারা গুলি করত, ক্রসফায়ার দিত, কিংবা ধরুন পুলিশের যে সকল লোক, ওই যে ওসি প্রদীপ কয়েকশো খুন করেছে, এরা এরকম একটা বিকৃত মন মানসিকতার মধ্যে পৌঁছে গিয়েছিল যে খুব কাছের থেকে তারা গুলি করত এবং গুলি করার পর রক্ত ছিটকে এসে গরম রক্ত
তাদের শরীরে লাগতো, এটা তাদের খুব ভালো লাগতো। এরপর যখন কাউকে গুলি করা হবে, সে যখন অসহায়ভাবে কাঁদতো, প্রাণ ভিক্ষা চাইতো, তার এই অসহায়ত্ব এবং তার যে আর্তচিৎকার, এটা তাদের খুব ভালো লাগতো। যখন কেউ প্রাণভয়ে দৌড়াতো, পালাও, সিনেমা নাটকের মতো সে পালাতে থাকতো আর পিছন দিক থেকে গুলি করতো, এবং অট্ট হাসিতে এই সমস্ত খুনিরা, যাকে বলা হয়, ফেটে পড়তো। যুদ্ধের ময়দানে এরকম একটা মানসিক বিকৃতি ঘটে সৈনিকদের। খুন, ধর্ষণ, লুটপাট, অন্যের সম্পদ হরণ, এগুলোর মধ্যে একটা জৈবিক যে জিনিস তাদের মধ্যে আছে। এই কাজগুলো করার জন্য যারা একবার এই কাজগুলো করেছে, তারা যুদ্ধের জন্য পাগল হয়ে যায়। যুদ্ধের গনিমত সংগ্রহ করা, কোনো একটা এলাকাতে অশান্তির সৃষ্টি করে সেখানে ধর্ষণ করা, নারী ধর্ষণ করা, বাড়ি লুটপাট করা, অন্যের ঘরে ঢুকে যা ইচ্ছা তাই নিয়ে যাওয়া, এই যে একটা অপরাধী মন, এটা যুদ্ধরত বাহিনীগুলো আজকের দিনেও করছে। এই আমেরিকান সৈন্য বলেন, তারপরে ইসরায়েলি সৈন্য বলেন, এদের সবার বিরুদ্ধে এই মধ্যযুগের সৈন্যরা যে ধরনের অপকর্ম করেছে, ঠিক একই অভিযোগ আছে। তো যেটা বলছিলাম যে এইভাবে বিভিন্ন লোক তারা যুদ্ধ, যেমন এখন কিন্তু রাশিয়াতে বাংলাদেশ থেকে শত শত নয়, হাজার হাজার মানুষ গিয়ে কেউ রাশিয়ার পক্ষে ভাড়া খাটছে, যুদ্ধ করছে, অনেকে বাধ্য করা হচ্ছে, অনেকে এই আদম পাচার গ্রুপের চক্রে গিয়ে ওখানে গিয়ে তারা বাধ্য হচ্ছে, আবার অনেকে স্বেচ্ছায় কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে, বলছে যে $5,000 বেতন দেবে রাশিয়ার পক্ষে যুদ্ধ করলে। বাংলাদেশে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে, ইউরোপে যারা ঢোকার জন্য বিভিন্ন ক্যাম্পে আছে, হাজার হাজার বাঙালি আছে, তাদেরকে এখানে টোপ ফেলে এই যুদ্ধ করতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই লোকগুলো যখন বাংলাদেশে ফেরত আসে এবং তাদের সঙ্গে যখন এরকম ধর্মযুক্ত হয়, আলটিমেটলি একটা, যাকে বলা বাফার, যাকে বলা হয় বাফার, যে জঙ্গি গ্রুপ, জঙ্গি সিন্ডিকেট, এটা গড়ে ওঠে। এবং এটা বাংলাদেশে আছে, বিভিন্ন নামে আছে। আর যে কোনো জঙ্গিবাদকে যদি আপনি প্রমোট করতে হয়, তাহলে একটা আদর্শ লাগে। ধর্মীয় যে মৌলবাদ, এটা হলো সবচেয়ে সহজ একটা বিষয়। স্রষ্টার নামে, বেহেশতের নামে, একটা নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার নামে, এই যাকে বলা হয় জঙ্গিবাদকে, উগ্রবাদকে যত সহজে বিস্তার ঘটানো যায়, এটা অন্যভাবে সম্ভব নয়। ফার্স্ট হলো ধর্ম, সেকেন্ড হলো যে কোনো একটা আদর্শ, যে কোনো একটা বিশ্বাস, যেমন মাওবাদী, যেমন নকশালবাদী। তো এরা ওই যেমন তামিল টাইগার, তো এরকম আছে, তারা একটা আদর্শ মেনটেন করে, তার সঙ্গে সঙ্গে যত আদর্শ সারা দুনিয়াতে, সেটা ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে ধর্মীয় উগ্রবাদ। তো কাজেই আমাদের এই যে 18 কোটি জনগণের মধ্যে এটা থাকাই স্বাভাবিক, সরকারকে এই ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। তো যেটা বলছিলাম যে বিএনপি জমানাতে, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত এই জঙ্গিবাদটা এমনভাবে বেড়ে গেল, সরকার আসলে তখন যারা ছিলেন এরা বেশিরভাগই তখন লুটপাটে ব্যস্ত ছিলেন, এটা বিরাট অংশ। আর ঠিক ওইরকম ধরেন লুৎফুজ্জামান বাবরের কথাই বলি। এখন লুৎফুজ্জামান বাবর কি করে তার যে লেখাপড়া, হাউ ইট ইজ পসিবল যে তার মতো একটা লোক সন্ত্রাসবাদ সম্পর্কে 10 মিনিট বলতে পারবে, বা এই টোটাল জিনিসটা যে হাউ টেরোরিজম অ্যাক্ট এবং টেরোরিজমের সঙ্গে ক্রিমিনোলজির কী সম্পর্ক, ক্রিমিনোলজির সঙ্গে ম্যাকিয়াভেলির কী সম্পর্ক, এই জিনিস এখনও লুৎফুজ্জামান বাবর বলতে পারবেন না, টিল নাও এখনও বলতে পারবেন না, 2 মিনিট বলতে পারবেন না, জানেনই না। অথচ এমন একটা মন্ত্রণালয় তিনি চালিয়েছেন। ফলে তিনি উই আর লুকিং ফর শত্রুস, তারেক রহমান সাহেবকে খুশি করা, হাওয়া ভবনকে খুশি করা, এর মধ্যে তার ওই সীমাবদ্ধ ছিল কর্মকাণ্ড। ফলে কি হলো, সারা বাংলাদেশে এই বাংলা ভাই, তারপরে শেষে অন্যান্য যে সকল লোকজন, তারা যে রাজত্ব গড়ে তুলল, এর ফলে সারাটা দেশ একসঙ্গে সেই জঙ্গি হামলা হলো। এবং সেই যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদটা পাইকারি হারে এখন বেড়ে গেছে। এবং এই জঙ্গিগুলোর সাথে তালেবানদের সম্পর্ক আছে, আফগানিস্তানের এই জঙ্গিবাদের সঙ্গে মিডল ইস্টের যে আইএস, এখন ওখানে আইএস নাই, কিন্তু বাংলাদেশে আইএসের অস্তিত্ব রয়েছে।
এদের সঙ্গে ভারতের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে, এদের সঙ্গে পাকিস্তানের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে। কিন্তু রিসেন্টলি যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো পাকিস্তানে যে অনেকগুলো জঙ্গি গ্রুপ আছে, যেমন ওয়াজিরিস্তান আছে, সিন্ধুতে আছে, তারপরে শেষে বালুচে আছে। তো এক একটা জঙ্গি গ্রুপ এক এক রকম তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা সেখানে কাজ করে। কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটা হলো তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি। তো তেহরিকে তালেবান পাকিস্তান এটা হলো তারা ওয়াজিরিস্তান নামক যে জায়গাটি আছে বা তাদের প্রদেশ আছে আফগানিস্তান লাগোয়া, এই এলাকাতে তারা আফগানিস্তানের মতো তালেবানের মতো একটা শাসন তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং এই কাজে আফগানিস্তানের তালেবান শাসক যারা আছে তারা পুরো অস্ত্র দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে করছে। এবং এই ঘটনা নিয়ে আফগানিস্তানের সাথে বেশ কয়েকবার কিন্তু পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এমনকি বিমান হামলা পর্যন্ত করেছে এই টিটিপি নিয়ে। পাকিস্তান গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে পাকিস্তানে সাম্প্রতিক সময় তারা যে কমব্যাট অপারেশন চালিয়েছে টিটিপির বিরুদ্ধে, সেখানে কয়েকশো বাঙালি বা বাংলাদেশি ধরা পড়েছে, যারা ওই টিটিপির হয়ে যুদ্ধ করছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। এই গেল এক। রিসেন্টলি যে ঘটনা সেটা হলো যে বাংলাদেশে ভিতরে আমাদের এই দেশে এই টিটিপির তৎপরতা চলছে এবং বিভিন্ন বাহিনীতে এই টিটিপির যারা সদস্য তারা নানা রকম ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে। এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে সরকারকে জানিয়েছে। এবং তার প্রেক্ষিতে বিভিন্ন বাহিনীগুলোতে সব খবর তো আমরা রাখি না, বলাও সম্ভব না, আর বলা উচিতও নয়। ব্যাপক রকম উত্তেজনা চলছে এই বিষয়টা নিয়ে। এবং ইতিমধ্যে যে খবরগুলো আসছে যে এখানে বেশ কয়েকটি বাহিনীতে শনাক্ত করা হয়েছে, অনেকে নজরদারিতে রাখা হয়েছে, অনেকে বিচার করা হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। আর যদি কোনো একটা বাহিনীর মধ্যে বা সরকারি অফিসের মধ্যে বা আদালতে এই জিনিসগুলো থাকে, তারপরে সিভিল সোসাইটিতে যারা আছে তারা তো বসে থাকবে না, তারা প্রতিশোধ নেবে যে আমাদের লোককে কেন ধরেছ। এবং এটাই স্বাভাবিক। আপনি ধরেন একটা সময় সেই পিএলও লোক তারা প্লেন হাইজ্যাক করে ফেললো। তো যখন টিটিপির একজন লোক ধরেন কোনো একটা থানার কর্মকর্তা আছেন বা কোনো একটা টিএনও আছেন বা ধরুন আর্মিতে আছে বা বিমান বাহিনীতে আছে, এখন তাদেরকে যখন সরকার শনাক্ত করে ফেলছে, ধরে ফেলছে, তো ওই ক্ষেত্রে সরকারকে চাপে ফেলার জন্য